গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে 1 মিনিটেই সংকরণ নির্ণয় করা যায়, কিন্তু সংকরণ নির্ণয়ের ক্ষেত্রে একটি যোগের কেন্দ্রমূল্য চিনতে পারাটা গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা দেখব একটি যোগের ক্ষেত্রে কিভাবে তার কেন্দ্রমূল্য চিনতে পারা যায়। আমরা বোর্ডের মধ্যে কয়েকটা পয়েন্ট অলরেডি লিখে ফেলেছি। প্রথম পয়েন্ট হলো যে মৌলের পরমাণু সংখ্যা কম। সেকেন্ড পয়েন্ট যোজনী যার সর্বোচ্চ। থার্ড পয়েন্টটার সম্পর্কে আমরা পরে আলোচনা করতেছি। আমরা এই পয়েন্টগুলোর সাহায্যে কেন্দ্রমূল্য চেনার চেষ্টা করি। প্রথমত যোগ আছে আমার CH4। CH4 এর ক্ষেত্রে কার্বন তার পরমাণু সংখ্যা এই জায়গায় সবচেয়ে কম, কিন্তু হাইড্রোজেনে আছে 4টি। সো আমরা বলতেই পারি এই জায়গায় কেন্দ্রমূল্য কার্বন। আমরা যদি সেকেন্ড পয়েন্টের চিন্তা করি যে সেকেন্ড পয়েন্টে যোজনী যা সর্বোচ্চ, এখানে কার্বনের যোজনী হলো 4, হাইড্রোজেনের যোজনী হলো 1। তার মধ্যেও বলা যায় যে এই জায়গায় কার্বনই হলো কেন্দ্রমূল্য। পরের উদাহরণে যদি যাই NH3, NH3-র মধ্যে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 3টি এবং নাইট্রোজেনের পরমাণু সংখ্যা 1টি। সেই ক্ষেত্রে বলা যায় এই জায়গায় কেন্দ্রমূল্য নাইট্রোজেন। আর যোজনীর ক্ষেত্রে গেলে যোজনী নাইট্রোজেনের 3, হাইড্রোজেনের 1, সেই ক্ষেত্রেও নাইট্রোজেনই কেন্দ্রমূল্য। পরের উদাহরণের ক্ষেত্রে যদি যাই সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেনের পরমাণু সংখ্যা 2টি, সালফারের পরমাণু সংখ্যা 1টি, অর্থাৎ সবচেয়ে কম এই জায়গায় সালফার, অর্থাৎ এই মৌলের এই যোগের ক্ষেত্রে সালফার হলো কেন্দ্রীয় মৌল। পানি H2O, H2O এর ক্ষেত্রে অক্সিজেনের পরমাণু সংখ্যা 1টি এবং হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2টি, অর্থাৎ কম এই জায়গায় পরমাণু সংখ্যা অক্সিজেনের, অর্থাৎ এই মৌলের বা এই যোগের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল হলো অক্সিজেন। সেম আমরা যদি যোজনীর ক্ষেত্রে তুলনা করতে যাই, যোজনী এই জায়গায় অক্সিজেনের 2 এবং হাইড্রোজেনের 1। একইভাবে বলা যায় এই জায়গায় অক্সিজেনই হলো কেন্দ্রীয় মৌল। পরের উদাহরণে যদি যাই CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে কার্বনের পরমাণু সংখ্যা এই জায়গায় 1টি এবং ক্লোরিনের পরমাণু সংখ্যা 4টি। সো আমরা ইজিলি বলতে পারতেছি এবার যে এই জায়গায় কেন্দ্রীয় মৌল কার্বন। যোজনীর ক্ষেত্রে বিচার করতে গেলেও কার্বনের যোজনী 4, ক্লোরিনের যোজনী 1। শেষ উদাহরণ আমাদের এই জায়গায় সালফিউরিক অ্যাসিড বা H2SO4। এই ক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারি এতক্ষণে যে এই জায়গায় সালফারের পরমাণু সংখ্যা যেহেতু সবচেয়ে বেশি কম, সো সালফার এই যৌগের কেন্দ্রীয় মৌল। এই জায়গায় আমি একটি পয়েন্ট লিখে রেখেছিলাম যেটা লাল কালি ইউজ করছি যাতে এটা হাইলাইট হয়। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় মৌল হতে পারে না এবং কোনো হ্যালোজেন গ্রুপের মৌল যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তারাও একটি যৌগে থাকাকালীন কখনো কেন্দ্রীয় মৌল হতে পারে না। সো আমরা এভাবে 2টি বা 3টি পয়েন্টের মাধ্যমে সহজে মনে রাখতে পারি কিভাবে একটি যৌগের কেন্দ্রীয় মৌল সহজে চেনা যায়।